প্রথমত হলো কোঅপারেটিভ জুট মিল, এটা ৬২ একর জায়গার উপরে এবং এটার ভ্যালুয়েশন ২,৫০০ কোটি টাকা। দুই দেশের মানুষের সীমান্ত কেন্দ্রিক এক ধরনের অর্থনীতি, বিশেষ করে চোরাচালানি বন্ধে যে উদ্যোগ, সেটিও এর মাধ্যমে করা সম্ভব হতো। মানুষের সাথে মানুষের সম্পর্কটা বিল্ড আপ হতো, উন্নত হলে সেটি অবশ্যই সীমান্ত হত্যাকাণ্ড কমিয়ে আনা সম্ভব ছিল। সেই জায়গা থেকে এই যে উদ্যোগ, সেই উদ্যোগ নিঃসন্দেহে ভালো ছিল। কিন্তু আমরা কোভিড-19 পরবর্তী সময় দেখলাম যে এই হাটগুলো ক্রমেই বন্ধ হওয়ার পথে। যে রোনাল্ডোর কি আসলে দিন শেষ হয়ে গেছে কিনা, বা পর্তুগালে তিনি খেলছেন, তাকে বেঞ্চে বসিয়ে রেখে স্টার্টিং 11-এ নতুন তারকাদের সুযোগ দেওয়া উচিত কিনা। কালকে আমরা দেখলাম যে রোনাল্ডো আসলে তার গোল স্কোরিং ফর্মটা ফিরে পেয়েছেন। টাইমস টুডেজ হেডলাইন্স অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজুল্লাহ বাবু। দর্শক যারা ব্যস্ততার কারণে প্রতিদিনের পত্রিকা দেখতে পারেননি, তাদের জন্য আমাদের এই নিয়মিত আয়োজন। স্টুডিওতে আমরা দিনের প্রধান খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। কথা বলবো আমাদের আজকের লিড স্টোরিটি নিয়ে। সেটি মূলত একজন বিদায়ী যে অন্তর্বর্তী সরকার, তার একজন উপদেষ্টা, তিনি একজন ব্যবসায়ী, শেখ বশির উদ্দিন, আকিজ বশির গ্রুপের কর্ণধার তিনি। তার নিয়োগের পরপরই কিন্তু আসলে সংবাদ সম্মেলনে সাংবাদিকরাও প্রশ্ন করেছিলেন যে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা বিভিন্ন তার এই সরকারি পদে। তো তখন তিনি বলেছিলেন যে আসলে কোম্পানির এই যে দায়িত্বশীল পদ, সেটি তিনি ছেড়ে দিয়ে এসছেন, আসলে মালিকানা কিন্তু ছাড়েননি। আমার সহকর্মী তাকি মোহাম্মদ জোবায়ের, তার একটি ইনভেস্টিগেশনে উঠে এসছে বেশ কয়েকটি তার ক্ষমতার অপব্যবহার এর চেষ্টা। সেগুলোই আজকে আমাদের লিড স্টোরি। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনি। তাকি ভাই, যে শেখ বশির উদ্দিনকে আসলে যে সজ্জন ব্যবসায়ী হিসেবে সমাজে সবাই চেনে, যে কিন্তু আপনি যে স্টোরি তুলে এনেছেন তার বিস্তারিত যদি একটু সাবস্টেন্সিয়েট করেন। আমরাও সজ্জন হিসেবেই তাকে চিনতে চেয়েছিলাম বা সামনেও চিনতে চাই, কিন্তু যে ঘটনাগুলো আমাদের অনুসন্ধানে উঠে এসেছে এটা খুব আমাদের জন্য খুব প্যাথেটিক এবং খুব দুঃখজনক যে আমাদের ক্লিন ইমেজের উপদেষ্টাদের পক্ষ থেকে এ ধরনের অপচেষ্টা আসছে, যেটা রাষ্ট্রের সম্পদ মিসইউজের চেষ্টা যদি আমরা বলি। আমি এখানে দুটা আমাদের কেস স্টাডি আছে। সেটা হলো প্রথমত হলো কোঅপারেটিভ জুট মিল, এটা ৬২ একর জায়গার উপরে এবং এটার ভ্যালুয়েশন ২,৫০০ কোটি টাকা। এটা বিজেএমসি অর্থাৎ বাংলাদেশ পাটকল কর্পোরেশনের একটা পাটকল, এবং আপনি জানেন যে নরসিংদীতে অবস্থিত। এবং বিজেএমসি এখন একটা মানে একসময় একটা লাভজনক প্রতিষ্ঠান ছিল, সেটা লস করতে করতে একসময় ২০২০ সালে কিন্তু 25টা পাটকল বন্ধ করে দিতে হয়েছে এই লস মিনিমাইজ করার জন্য। এবং এখন কীভাবে তারা চলে, এই যে তার জমিগুলো হিউজ সম্পদ, কিন্তু তার এগুলো লিজ দিয়ে বা ভাড়া দিয়ে সে হলো সেখান থেকে যে ইনকামটা ওটা দিয়ে রাষ্ট্রের মিনিমাইজ করতেছে রাষ্ট্রের এই ক্ষতটা। এখন এই ৬২ একর জমির যে জায়গাটা, সেটা হলো শেখ বশির উদ্দিনের সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় জুট মিল কিন্তু জনতা জুট মিল, এটার মালিক হলো শেখ বশির উদ্দিন। ওনার জুট মিলের দেয়াল সংলগ্নই এই জমিটা। এই জমিটা যখন লিজ নেওয়ার প্রক্রিয়া চলে, লিজ দেওয়ার, তখন হলো প্রাণ আরএফএল গ্রুপের প্রাণ ডেয়ারি লিমিটেড, ওরা হলো ফার্স্ট রেসপন্সিভ হয় এখানে, এবং তাদের যোগ্য বিবেচিত হয় ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনে, এবং হলো আপনার টেকনিক্যাল ইভ্যালুয়েশনে তারা লিজ পাওয়ার যোগ্য হিসেবে তাদেরকে ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটি তাদেরকে রিকমেন্ড করে। কিন্তু যখন এই লিজ নেওয়ার প্রক্রিয়াটা তাদেরকে অ্যাওয়ার্ড করা হবে, তাদেরকে দেওয়া হবে, তখন শেখ বশির উদ্দিন এখানে হস্তক্ষেপ করেন এবং তিনি এটা আবার মানে আবার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, আবার হলো এটাকে রিটেন্ডার করার জন্য বলেন। এবং যখন আবার রিটেন্ডার হয়, সবচেয়ে আশ্চর্য বিষয় আপনি দেখবেন এখন যে আমাদের ডকুমেন্টসটা যেটা এসেছে, এখানে 1 নম্বর রেসপন্সিভের তালিকা আছে জনতা জুট মিল, যার মালিক শেখ বশির উদ্দিন রিটেন্ডারে। অর্থাৎ এখানে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে এই জায়গাটা তিনি চেয়েছিলেন নিতে, সে কারণে রেসপন্সিভ হওয়ার পরেও ওই গ্রুপটাকে দেওয়া হয়নি। তিনি এখন নিজে এই জায়গায় এসে আবেদন করেছেন, এবং আমাদেরকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন যে তিনি মূলত চেয়েছিলেন এই জমিটা একটা নামমাত্র মূল্যে। আপনি আগে জানেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের সময়, বিশেষ করে এরশাদ সরকার সময় দেখবেন যে সরকারি জমিগুলো 1 টাকা 2 টাকা নামমাত্র মূল্যে যে কিন্তু বিভিন্ন জনের কাছে দেয়া হয়েছে। এইরকম একটা উনি দাবি করেছিলেন যে মিনিমাম ভিত্তিমূল্যে জমিটা তাকে যেন দেয়া হয়, এবং এর জন্য উনি প্রেশার ক্রিয়েট করেছিলেন এই বিজেএমসিকে। এবং এক্ষেত্রে আপনার ওই সময়ে যিনি সচিব ছিলেন বিলকিস জাহান রিমি, এখন উনি ডাক টেলিযোগাযোগের সচিব হিসেবে আছেন, উনি ওই সময় বলেছিলেন যে এই সরকারের উচ্চ মহল বা তারাও চায় যে জমিটা যেন শেখ বশির উদ্দিন পান। এই যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট গেল, আর একটা এবং ওনার নিজের ব্যক্তিগত লাভের একটা উদ্যোগ আমরা দেখলাম।
দ্বিতীয়ত আরেকটা হলো বাংলাদেশ জুট মিল, এটার জায়গার 19 একর জায়গা টিকে গ্রুপের একটা প্রতিষ্ঠান জুট অ্যালায়েন্স, ওরা হলো জায়গাটা ভাড়া চেয়েছিল এবং ওরা ভাড়ার যে রেটটা দিয়েছিল রেটটা ওরা বলছিল 63 পয়সায় এই জমিটা তারা ভাড়া চায়, কিন্তু হলো যে মূল্যায়ন কমিটি, জমির ভাড়ার মূল্যায়ন যে কমিটি করে এবং কমিটির মধ্যে বিজেএমসি, সচিব মন্ত্রণালয়, এরকম 7 জনের কমিটি, সরকারি কিন্তু এটা কমিটি। খুব সরকারি কমিটি। এই কমিটি শুরুতে 2.5 টাকা হলো রেট নির্ধারণ করেছিল এবং যখন তারা আবেদন করে 63 পয়সা করে আবেদন করে, তারা মন্ত্রীর কাছে, তারা উপদেষ্টার কাছে, শেখ বশিরউদ্দিনের কাছে তারা চিঠি দেন এবং ওই চিঠিতে উপদেষ্টা মহোদয় উনি লিখে দেন যে যৌক্তিকভাবে 1 সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করে নির্দেশ প্রদান করা হলো ওনার সিল সাপ্পোর্ট সহ, এবং ওইটার কপি সহ মন্ত্রণালয় একটা লেটার তৈরি করে বিজেএমসি বরাবর যে মন্ত্রীর চাওয়া অনুযায়ী 7 দিনের মধ্যে এটা করতে হবে। এবং সেই চিঠিটা যখন বিজেএমসির কাছে আসে, বিজেএমসি ইভেন আমি ওখানে একটা মিস্টেক করেছি, মানে ওই চিঠি দেওয়ার মুহূর্তেই ওই 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 সময় 12 অক্টোবর 2025 সালে ওই সময় বিজেএমসির ফুল বোর্ডকে ওই সময় ডেকে নিয়ে আসছিলেন উপদেষ্টা মহোদয়। ডেকে এনে উনি বলেছিলেন যে এনাকে 63 পয়সায় দেওয়ার জন্য, এবং তিনি ওখানে লিখে তারপর তাদেরকে চিঠি পাঠান। ওনারা বোর্ড মেম্বাররা বসে একটা তখন তারা সিদ্ধান্ত নেন কীভাবে এই রাষ্ট্রের সম্পদটাকে সেভ করা যায়, যে এখানে যদি 63 পয়সা দেওয়া হয় রাষ্ট্রের 44 কোটি টাকা ক্ষতি হবে। তখন তারা যৌক্তিকভাবে শব্দটাকে ব্যবহার করে তারা আরেকটা কমিটি ফর্ম করে, যেটা মন্ত্রণালয়ে যেটা নির্দেশনা ছিল না, কিন্তু তারা তাদের কমিটিটা ফর্ম করে এবং ওই কমিটিতে আবার কিন্তু মন্ত্রণালয়ের একজন ডেপুটি সেক্রেটারিকেও রাখা হয়। ওই কমিটি আবার যখন ইভ্যালুয়েশন করে তারা সর্বসম্মতভাবে ওই 2 টাকা 12 পয়সা তারা নির্ধারণ করে। কিছুটা কমেছে, কিছুটা কমেছে, কিন্তু 63 63 পয়সা হয়নি, 63 পয়সা হয়নি। এবং এইখানে উনি যে প্রেশার ক্রিয়েট করেছিলেন, আপনি এটার প্রমাণ যদি আপনি বুঝতে চান, যে বিজেএমসি কিন্তু রেজিস্ট করছে উপদেষ্টার চাহিদা অনুযায়ী 2টা জায়গায় তারা রেজিস্ট করার ট্রাই করছে, তারা চেষ্টা করছে। এটার যেটা কনসিকুয়েন্স যেটা হয়েছে, বিজেএমসির চেয়ারম্যানকে কিন্তু কোনো কারণ দর্শানো ছাড়া বা কোনো ধরনের অফিসিয়াল প্রসিডিওর ছাড়া কিন্তু তাকে হলো উনি একজন সেনা কর্মকর্তা, ওনাকে কিন্তু সেনাবাহিনীতে তাকে ব্যাক করা হয়েছিল, তাকে মানে জনপ্রশাসন তাকে প্রেষণ থেকে তাকে পাঠিয়ে দেয় সেনা সদরে। পাশাপাশি হলো আবার জানেন 16 তারিখ হলো বশির সাহেবের লাস্ট ডে ছিলেন, উনি 15 তারিখে ওই পাট এবং বস্ত্র মন্ত্রণালয় থেকে আপনার চিঠি ইস্যু হয় যে ওনাকে রিলিজ দেওয়া হলো এখান থেকে। এর 10 দিন পরেই কিন্তু ওনাকে আবার ব্যাক করে সরকার, অর্থাৎ ওনার 10 দিনের মধ্যে কিন্তু তার আবার সে নিজের চেয়ার ফিরে পায়। অর্থাৎ এটা কনসিকুয়েন্সটা যদি মিলান, যে 2টা জায়গায় বশির সাহেবের ইচ্ছা পূরণ করা হয় নাই, আটকে দেওয়া হয়েছে, এটার কিন্তু একটা ক্ষোভ আমরা দেখতে পাই যে স্বাভাবিকভাবে যে এটি আসলে তো এই যে দ্য সো কল যে পলিটিক্যাল করাপ্ট মিনিস্টার্স বা ক্ষমতা উন্মত্ত মন্ত্রীদের সাথে এই যে ভদ্রলোক যারা বিভিন্ন বাংলাদেশের দুর্ভাগ্য যে রাজনীতিবিদরা যখন ভুল বা অন্যায় চরমভাবে করেন, তখন এই যে অরাজনৈতিক সরকারগুলো একটা দেশকে রিফর্ম, দেশকে উদ্ধার করার নামে আসেন, সেই ব্যক্তিগুলো যখন আমরা তার আগে মুস্তফা সরোয়ার ফারুকীর অনেক গল্প দেখলাম, এখন এই যে বশির সাহেবের মতো একজন রেপুটেড বিজনেসম্যান যার টাকা তার নিশ্চয়ই আর লোভের অংশ হতে পারে না, মানুষ তাই বিশ্বাস করছিল, তারাও যদি একই কাজ করেন, এটিকে আসলে আপনি এক্সপার্টদের সঙ্গে নিশ্চয়ই কথা বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আপনার স্টোরিতে আমরা দেখলাম, তারা এটিকে কিভাবে দেখছেন? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যিনি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, উনি স্পষ্টভাবে বলেছেন যে এটা রাষ্ট্রের, উনি মানে ইউজিং পাবলিক অফিস, হি মিসইউজড পাওয়ার অ্যান্ড হি গেইনড প্রাইভেট বা পার্সোনাল ইন্টারেস্ট, এবং তিনি বলেছেন এটা ক্লিয়ার করাপশন, এটা করাপশনের বাইরে কিছুই না। শেখ বশির সাহেব আপনার সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই, তার বক্তব্য কি ব্যাপারে? তার সঙ্গে কথা হয়েছে, দীর্ঘ সময় কথা হয়েছে, তিনি তার জায়গা থেকে তিনি ডিফেন্ড করেছেন। কারখানার জনতা জুট মিল তারা খুব একটা ভালো ভ্যালুতে অ্যাকোয়ার করেছিল, আমার মনে আছে, সেটি এক্সপানশনের জন্য নিশ্চয়ই সেটি তারা, এবং পরের বার তারা কি করেছে যাতে তারা রেসপন্সিভ হয়, সেটি উনি ওনার যেটা বক্তব্য সেটা হলো প্রাণের যে বিজনেস প্ল্যান ছিল এটা ওনার বক্তব্যে কোট আনকোট বায়োবিও,
ঠিক আছে, যে কারণে ওনার কাছে মনে হয়েছে যে এই বায়োওয়ে বিজনেস প্ল্যান এক্সিকিউট হওয়া উচিত না। ওনার পরবর্তী দেখা গেল না জনতা জুট মিলের প্ল্যান এক্সিকিউটিভ হওয়া উচিত। উনি বলছেন আমার সেম বাউন্ডারি আমি শেয়ার করি, সেজন্য আমার এখানে ওনার কথায় মনে হচ্ছে যে ওনার অধিকারটা বেশি আর কি। আর ওনার বক্তব্য হলো যেহেতু আরএফএল তো বাংলাদেশে আমি আউট সে যে লার্জেস্ট এমপ্লয়ার তারা তৈরি করেছে, মানে সুযোগ দিয়েছে। এখন তারা একটা বক্তব্য হলো সে এখানে ওপেন টেন্ডারে সে অংশগ্রহণ করেছে, সেটা তার বক্তব্য হিসেবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, যদিও টিআইবি বলতে সেটা স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড করাপশন। দর্শক, আসলে খুবই দুঃখজনক, লঙ্কায় যিনি যান তিনি হন রাবণ, এটি সালমান এফ রহমান বলেন। আর ভদ্রলোক যে ব্যবসায়ীরা যখন উপদেষ্টা হন, মোরললেস এগুলো উঠে আসা আসলে দুঃখজনক। জনগণকে আসলে এই ব্যাপারে সচেতন হওয়া ছাড়া, এই যে চেয়ারগুলোকে, যে রাষ্ট্রের যে চেয়ারগুলো, সেই চেয়ারগুলোকে অ্যাকাউন্টেবল করা ছাড়া আসলে এই দেশ থেকে মুক্ত হবে না। বাংলাদেশ ভারত সীমান্ত, সেখানে যে সীমান্ত হাট, মূলত দুই দেশের সীমান্তের দুই পারের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আদান প্রদান বাড়াতেই এই উদ্যোগটি নেওয়া হয়েছিল 2010 সালে। এটি আসলে যেভাবে নেওয়ার কথা ছিল সেভাবে কার্যকর হয়নি। আর সাম্প্রতিক যে রিসেন্ট ইয়ার্স আপনার দুই সীমান্তের এপার ওপারে যে উত্তেজনা, এতে আসলে সীমান্ত হাট পুরোপুরি বন্ধই হয়ে গেছে। এটি চালু করার কোনো চিন্তা আমাদের পক্ষ থেকেও নেই। আমার সহকর্মী সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম প্রতিবেদনটি করেছেন, বেশ কয়েকটি সীমান্ত হাট তিনি ভিজিট করেছেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনি। সাইফুল ভাই, আপনি বেশ অনেক দিন ধরে বেশ কয়েকটা সীমান্ত হাট ঘুরেছেন এবং সেখানকার মানুষের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। এটি কি আসলে বন্ধই হয়ে গেছে? একটু ব্যাকগ্রাউন্ডটা যদি আগে বলেন। না, ব্যাকগ্রাউন্ডটা যেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকার 2009 সালে প্রথম সরকার গঠন করার পর, অর্থাৎ টানা যে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, সেই টার্মের প্রথম শুরুর দিকে যে সময়টা, সেই সময়টা তারা ক্ষমতায় আসার পরপরই উদ্যোগ নিয়েছিল যে দুই দেশের মানুষের পারস্পরিক সৌহার্দ্যবোধ এবং ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে সীমান্ত উত্তেজনা যেন কমিয়ে নিয়ে আসা যায়। সেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে, সেই চিন্তা থেকে এই সীমান্ত হাট বসানোর একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। মূলত এটি 22টি হাট করার চিন্তাভাবনা ছিল, বেশ কয়েকটি সীমান্তকে কেন্দ্র করে আর কি সীমান্ত হাট। সেখানে 2011 সালের প্রথমেই কুড়িগ্রামের একটি হাট উদ্বোধন করা হয়েছিল। সেটি দিয়েই উদ্বোধনের ধারাবাহিকতায় বেশ কয়েকটি, প্রায় 8টি হাট উদ্বোধন করা হয়েছিল বেশ কয়েকটি সীমান্তে, বিশেষ করে সুনামগঞ্জ, কুড়িগ্রাম, এরকম কয়েকটি সীমান্তে এই হাটগুলো উদ্বোধন করা হয়েছিল। মোটামুটি চলছিল, একেবারে যে চলছিল না সেটি নয়। আমরা সরেজমিনে ফেনীতে গিয়ে যেটি দেখেছি যে হাটগুলো মোটামুটি চলছিল। বিশেষ করে কৃষি যে পণ্য এবং ছোটোখাটো নিত্য প্রয়োজনীয় যে পণ্য দুই দেশের মানুষের দরকার ছিল, সেটি এখানে বেশ মানে বেচা বিক্রি হতো আর কি। হঠাৎ করে শুল্ক ছিল কোনো? শুল্কর বিষয়টা আসলে ওইভাবে খুব একটা যে বাইন্ডিং ছিল, এখানে এমন যেসব পণ্য ছিল সেই পণ্যগুলোতে শুল্ক আরোপ করা করে যে এক ধরনের বাইন্ডিং সৃষ্টি করা, এই হাটকে বাধাগ্রস্ত করাতে পারে, সেই জায়গা থেকে শুল্ক খুব একটা ওই ধরনের কোনো শুল্কের বাধ্যবাধকতা এখানে ছিল না। খুব ছোট ছোট পণ্য নিয়েই মূলত এই হাটটি শুরু হয়েছিল। এক গ্রাম থেকে আরেক গ্রামে যে আপনার পণ্য এক হাট থেকে আরেক হাটে নিয়ে যায় মানুষ, সেই ধরনের। সেইটা কিন্তু ভালোই চলছিল। মানুষের, বিশেষ করে সীমান্তে অর্থনীতির একটা বিষয় ছিল, এর সাথে বেশ কিছু মানুষের জীবন জীবিকা জড়িয়ে গিয়েছিল। আরও বৃহৎ পরিসরে যখন সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছিল, তখন যেভাবে হাকডাক দেওয়া হয়েছিল যে এটা বিশাল কিছু করবে, আসলেই যদি সঠিকভাবে এটা করা সম্ভব হতো, দুই দেশের মানুষের সীমান্ত কেন্দ্রিক এক ধরনের অর্থনীতি, বিশেষ করে চোরাচালানি বন্ধে যে উদ্যোগ, সেটিও এর মাধ্যমে করা সম্ভব হতো। মানুষের সাথে মানুষের সম্পর্কটা বিল্ড আপ হতো, উন্নত হলে সেটি অবশ্যই সীমান্ত হত্যাকাণ্ড কমিয়ে আনা সম্ভব ছিল। সেই জায়গা থেকে এই যে উদ্যোগ, সেই উদ্যোগ নিঃসন্দেহে ভালো ছিল। কিন্তু আমরা কোভিড-19 পরবর্তী সময় দেখলাম যে এই হাটগুলো ক্রমেই বন্ধ হওয়ার পথে। বিশেষ করে যখন প্রকট আকার ধারণ করেছিল 2020 সালের দিকে কোভিড-19 যে প্রকোপটা, ইনফ্যাক্ট করোনায় তো সবকিছু, তো যেহেতু দুই দেশের সীমান্ত একটি নিরাপত্তাজনিত বিষয় ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় এটা তদারকির যে যারা দায়িত্বে ছিলেন, তারা ওই সময় বিশেষ নিরাপত্তা কারণ দেখে এটা কিন্তু সময়কে স্থগিত করেছিলেন। এরপর করোনাকালীন পরিস্থিতি উত্তরণের পরে আবারও ফের এই হাটটি শুরু হয়েছিল। যদিও যে 22টি হাট করার উদ্যোগ গ্রহণ করেছিল, সেটি আসলে 22টি হয়নি, সর্বশেষ 8টিতে এসে দাঁড়িয়েছিল। আরও বেশ কয়েকটি প্রক্রিয়াধীন ছিল,
যেগুলো করা হবে। কিন্তু আমরা দেখেছি যে 2024 সালের 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের এক ধরনের পারস্পরিক যে ইনফ্যাক্ট এইখানে যে রাজনীতিটা 5 আগস্টের পরে গড়ে উঠেছিল সেটি আসলে ভারত বিরোধিতাই ছিল তার মেরুদণ্ড আমরা যদি বলি। এইটা আপনি অনেকটাই ভারত বিরোধিতা বলতে পারেন। আর ভারত বিরোধিতা যারা করেছিল তাদের কিছু যৌক্তিক কারণ তারা ওই সময় দেখিয়েছিলেন, যে নিশ্চয়ই কারণ দেখিয়েছিলেন। সেই কারণটা ছিল যে বাংলাদেশে মানে নির্বাচনের নামে অনির্বাচিত সরকার, যে ভোটের মাধ্যমে প্রহসন, মানুষের ভোটাধিকার না দেওয়ার ক্ষেত্রে যে তৎপরতা আওয়ামী লীগ সরকার করেছিল, এর যে অন্যতম সহযোগী, সেই সহযোগী ছিল ভারতের। যারা এসব আন্দোলন করেছিল তাদের দাবি ছিল যে ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। সুতরাং তাদের সেই দাবিটা তাদের জায়গা থেকে আর কি, সেই জায়গায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন যে ঘটেছিল, সেই টানাপোড়েনের জায়গা থেকে হাটগুলো একেবারেই স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। তারপরে এখন আমাদের সীমান্তবর্তী যে আমরা যদি বলি পশ্চিমবঙ্গে, জি, পশ্চিম সীমান্তে সেখানে আরেকটি ডানপন্থী দল, চরম ডানপন্থী দল ক্ষমতায় এসছে। তারাও বাংলাদেশ বিরোধী রেটোরিক্স অ্যান্ড ইনফ্যাক্ট তারা অ্যাকশনে বিশেষ করে আপনি যে পুষণের চেষ্টা করছে শুভেন্দু মানে অধিকারী যিনি, তার যে তৎপরতা আপনি দেখেছেন, যে বাংলাদেশের মানুষ থেকে যদি কেউ থেকে থাকে যারা বাংলাদেশি না, তাদেরকে বাংলাদেশি বানিয়ে সীমান্ত পোষণ করার চেষ্টা, সেই জায়গা থেকে সম্পর্ক আরও অবনতি বাংলাদেশের সঙ্গে। আপনি দেখেছেন যে কিছুদিন আগে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর যিনি তথ্য উপদেষ্টা, তিনি যখন ভারতে গিয়েছেন, সেখানে তার সাথে কী ধরনের আচরণ করা হয়েছে, যেটা একেবারেই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। সব মিলিয়ে এই যে সম্পর্কে যে টানাপোড়েন, সেই জায়গা থেকে আমরা সর্বশেষ বাণিজ্য মন্ত্রণালয়ের এফটিএ যে শাখা আছে, সেই শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে স্পষ্ট করে বলেছেন যে রাজনৈতিক যে পট পরিবর্তনের পরে যে এক ধরনের সম্পর্কের অবনতি, সেই সম্পর্কের উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ সরকার নতুন করে এই হাটগুলো চালুর কোনো উদ্যোগ বা উদ্যোগ গ্রহণ করছে না। এই ধরনের চিন্তা ভাবনা তাদের নেই। আর ভারতের পক্ষ থেকে যে এই হাট বসানোকে কেন্দ্র করে এক ধরনের আরও অভিযোগ ছিল যে ভারত মানে আবার সে আধিপত্যতার দিকেই তাদের নিজস্ব আধিপত্য, তারা যেভাবে চাইবে তারা আমাদের থেকে বেশি পণ্য মানে বিক্রি করতে পারবে, তাদের লোকজন বেশি সীমান্তে বসানো, আবার বাংলাদেশের লোকজন যদি 10 কেজি মালামাল কিনতে পারে, তারা 20 কেজি কিনে নিয়ে যেতে পারে। তো এই ধরনের যে এক ধরনের তাদের আর এক ধরনের আগ্রাসী মনোভাব, সেই মনোভাবের কারণেও কিন্তু এই হাট বন্ধের একটা অন্যতম কারণ ছিল। আমরা মনে করি যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের উন্নতি অবশ্যই হতে হবে, কারণ প্রতিবেশীকে তো আসলে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আর প্রতিবেশীরও উচিত যে পারস্পরিক যে কূটনৈতিক শিষ্টাচার এবং শ্রদ্ধাবোধ, সেটি বজায় রেখে চলা। সেই জায়গা থেকে সম্পর্ক আবার স্বাভাবিক অবস্থা আসলে হাটগুলো চালু করলে সীমান্তে উত্তেজনা কমবে, সীমান্তে হত্যাকাণ্ড কমিয়ে আনা সম্ভব বলে অনেকে মনে করছেন, বিশ্লেষকরা মনে করছেন। আমরা কূটনীতিকদের সাথে কথা বলেছি, যারা কূটনীতি দীর্ঘদিন বিভিন্ন জায়গায় কাজ করেছেন, তারা অনেকেই বলেছেন চায়না এবং পাকিস্তান এবং চায়নার সাথে যে অন্যান্য দেশের যে সীমান্ত আছে, সেসব সীমান্তেও কিন্তু এই ধরনের হাট কিন্তু আমরা বিভিন্ন সময় তারা পরীক্ষামূলকভাবে করেছিলেন, সেখানে তারা কিন্তু সফলভাবে করেছেন এই কাজগুলো। একটি বিষয় যে ভারতের ভেতরে এই ধরনের কোনো সীমান্ত হাট বাংলাদেশের সঙ্গে তারা চালায় কিনা বা কখনো চালিয়েছিল কিনা? না, এর আগে ইতিপূর্বে আমরা এই ধরনের কোনো তৎপরতা ছিল না। এই আওয়ামী লীগ সরকার আসার পরে দুই দেশের পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমাদের মেঘালয় থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় দুই দেশের এই বর্ডার হাট চালু হয়েছিল। তার আগে ভারতীয় সীমান্তে অন্য কোনো জায়গায় তারা হাট চালু করেছে কিনা সেরকম তথ্য আমরা আসলে খুব একটা জানতে পারি না। এবং হুমায়ুন কবির তিনি কিন্তু বলেছেন, এবং চায়না সফলভাবে এটি কিন্তু পরিচালনা করেছে। না, নিশ্চয়ই সীমান্ত আসলে দেখা গেছে যে এক ভাই যখন দেশ ভাগ হয়, এক ভাই এই পারে এক ভাই ওই পারে, আসলে যে একটা বলাই হতো যে মাটি ভাগ হয় হৃদয় ভাগ হয় না, কিন্তু আসলে রাজনীতি মানুষকে ভাগ করে দিয়েছে এই পারে ও পারে। দর্শক, বিশ্বকাপ প্রসঙ্গে ফিরে আসি। ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু আসলে তার ভক্তদের অনেকেই হতাশ করছিলেন, কিন্তু তিনি পারফর্ম করেছেন। স্টুডিওতে আমার সঙ্গে আছেন আমাদের স্পোর্টস এডিটর জনাব রুবায়েত ইফতেখার, তার কাছ থেকে আমরা পুরো বিষয়টি শুনব। রোনালদো ইজ ব্যাক। অফকোর্স, মানে পুরোপুরি না হলেও অ্যাটলিস্ট তার গোল স্কোরিং ফর্মে ফিরেছেন। আমরা কালকে দেখলাম খেলাটা উজবেকিস্তানের সঙ্গে, এবং অনেক দিন ধরেই আসলে সমালোচনার মুখে ছিলেন। এক নম্বর কথা যে অনেকে ভক্তরা বলছিলেন যে 41 বছর বয়স হয়ে গেছে, এই বিশ্বকাপটা খেলার তার কি দরকার ছিল। তিনি তো তার দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সব বড় বড় শিরোপাই জিতেছেন।
এবং গোল করতে পারছিলেন না। গত ইউরো এবং বিশ্বকাপ মিলিয়ে শেষ 10টা আন্তর্জাতিক ম্যাচে তার গোল ছিল না। তার মতো একজন বড় খেলোয়াড়ের জন্য এটা খুবই বলা যায় যে একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ড। সমালোচক বলেন, সাবেক খেলোয়াড় বলেন, সাবেক সতীর্থ, সবার কাছ থেকে আসলে এই প্রশ্নটা শুনতে হচ্ছিল যে রোনাল্ডোর কি আসলে দিন শেষ হয়ে গেছে কিনা, বা পর্তুগালে তিনি খেলছেন, তাকে বেঞ্চে বসিয়ে রেখে স্টার্টিং 11-এ নতুন তারকাদের সুযোগ দেওয়া উচিত কিনা। কালকে আমরা দেখলাম যে রোনাল্ডো আসলে তার গোল স্কোরিং ফর্মটা ফিরে পেয়েছেন। পর্তুগালের খেলাও ইমপ্রুভ করেছে। প্রথম ম্যাচ থেকে 1-1 গোলে কঙ্গোর সঙ্গে ড্র করেছিল, দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে 5-0 গোলে জিতেছে। উজবেকিস্তান এবারে বিশ্বকাপের লোয়েস্ট র্যাঙ্ক টিমগুলোর একটি, নিচুর দিকের র্যাঙ্কিংয়ে নিচুর দিকের দল। জিওগ্রাফিক কোটায় চলে আসছে। ওরা যে এশিয়া কোটায় খেলে এবং ওখান থেকে আর যেহেতু ওয়ার্ল্ড কাপটা এবার বড় হয়েছে, 16টা দল অ্যাড হয়েছে, প্রত্যেকটা জোনেই কিছু দল বাড়ানো হয়েছে। উজবেকিস্তান আসলে ওভাবে, তারপরেও তাদের কাছ থেকে কোনো ধরনের কৃতিত্ব কেড়ে নিতে চাই না, ছোটো করতে চাই না। বিশ্বকাপে যেহেতু এসেছে যোগ্যতাতেই এসেছে, কিন্তু দুর্বল দলগুলোর একটি এবারে বিশ্বকাপে। তো পর্তুগাল এরকম একটা দল বেছে নিয়েছে যাদের বিপক্ষে তারা আসলে নিজেদের ফুটবলটা খেলতে পারবে, এবং গোল স্কোরার যাদের অভাব ছিল গোল স্কোরিংয়ের। আমরা জানি যে একটা কঠিন সময় আসলে একটা অপেক্ষাকৃত দুর্বল দলের এগেনস্টে যদি একটা দুটো গোল পাওয়া যায়, আত্মবিশ্বাসটা ফিরে আসে। তো রোনাল্ডো যেমন খেলোয়াড়, অবশ্যই তার আত্মবিশ্বাসটা ফিরে আসবে, এবং পুরো বিশ্বকাপে তার ভক্তদের আশা যে এই ফর্মটা ধরে রাখবেন। একটি প্রশ্ন আপনার কাছে, যে বাংলাদেশে রোনালদো ভার্সাস মেসি, যদিও ওইভাবে আসলে অ্যানালিস্ট হিসাবে আমরা দেখি না, কিন্তু কার ভক্ত বেশি বাংলাদেশে? এটা আসলে খুব কঠিন প্রশ্ন। গত 20 বছর ধরেই পুরো বাংলাদেশ না, পুরো বিশ্বই আসলে দুই ভাগে বিভক্ত, যে রোনাল্ডো না মেসি। দু খেলোয়াড়েরই ভক্ত বাংলাদেশে আসলে সমানই আছে, এবং আর্জেন্টাইন ভক্ত তো অনেক সরব এখন বাংলাদেশে। পর্তুগালের ভক্ত কম, কিন্তু যারা আবার রোনাল্ডো ভক্ত তারা অন্যান্য দলও সাপোর্ট করেন। যেমন ব্রাজিলের অনেক ভক্তই রোনাল্ডোর ফ্যান, জার্মানির ভক্ত রয়েছেন, স্পেনের ভক্ত রয়েছেন। তো ওই দিক থেকে রোনাল্ডোর ফ্যান বেজ একটু ডাইভার্স। মানে ব্রাজিলের যারা ভক্ত তারাও চান রোনাল্ডো ওয়ার্ল্ড কাপ জিতুক, জার্মানির ভক্ত তারাও চান জিতুক, স্পেনের ভক্ত তারাও চান, কিন্তু আর্জেন্টিনার ভক্ত যারা তারা চান যে শুধু মেসি জিতুক। সো মেসির ভক্তরা বলা যায় যে একই ক্যাটাগরির আর্জেন্টাইন ফ্যান, আর রোনাল্ডোর একটা ডাইভার্স ফ্যান বেস আছে। আর ভক্তের সংখ্যার দিক দিয়ে যদি বলেন তাহলে সমান সমান। আমি আসলে পর্তুগাল আর্জেন্টিনার দুটো ম্যাচই বাসার বাইরে দেখেছি, বাইরে একটা রেস্টুরেন্টে, এবং ওখানে 2 দিনই আমি একই রকম নয়েজ দেখেছি ভক্তদের মধ্যে, এবং একই ধরনের উন্মাদনা উত্তেজনা দেখেছি। দিস ইজ ট্রু ফুটবল। একটা কথা অনেকের কাছে শুনি যে যারা একটু ইমোশনাল কাইন্ড প্রকৃতির, তারা তুলনামূলক মেসির ভক্ত বেশি হন, যারা একটু রেজাল্ট ওরিয়েন্টেড, পারফরমেন্স ওরিয়েন্টেড হন, তারা আসলে রোনালদোর ভক্ত হন বেশি। এটি কি আপনার অবজারভেশনে এসছে কিনা? দেখেন, আসলে ভক্ত আমি তো যাদের দেখছি দীর্ঘদিন ধরে, সব ধরনের লোকই আছেন মেসি রোনাল্ডো। তবে আপনি যে ক্যাটাগরিটা বললেন এটা আসলে ওদের উপরেই বেশি খাটে। আপনি মেসিকে দেখেন, খুবই হাম্বল, শাই, কোয়াইট, ডাউন টু আর্থ। তিনি কখনোই, এবারও যখন বিশ্বকাপের গোলের রেকর্ড ভাঙলেন, তিনি বলছিলেন যে আসলে রেকর্ড নিয়ে আমি চিন্তা করি না, দলকে নিয়ে চিন্তা। আর এই যে এত বড় বড় খেলোয়াড়, ব্রাজিলের রোনাল্ডো, মিরোস্লাভ ক্লোসা, এদের সঙ্গে আমার নাম উচ্চারিত, এটাতে আমি সম্মানিত বোধ করছি। সো হি ইজ ভেরি হাম্বল, এবং সবসময় দেখবেন যে মেসি কখন একটা কথা বলেছেন মিডিয়াতে যেটা নিয়ে আলোচনা হয়েছে, বা কারো সম্বন্ধে খারাপ কিছু বলেছেন, হার্ট করেছেন, এটা কখনোই আপনি দেখবেন না। অন্যদিকে রোনাল্ডো কিন্তু প্রতিনিয়ত মিডিয়ার সামনে নিজেকে উপস্থাপন করেন, মিডিয়ার সামনে থাকেন। ভক্তদের এই রূপটা তার পছন্দ, মানে তার এই রূপটা ভক্তদের অনেক পছন্দ, যে আউটস্পোকেন একজন ক্যারেক্টার। তিনি বারবারই বলেছেন যে আমার গ্রেটনেস মাপার জন্য বিশ্বকাপ দরকার নাই, বিশ্বকাপ মাত্র 6-7টা খেলার একটা টুর্নামেন্ট, আর আমি 20 বছর ধরে ভালো খেলছি, সো আমি বিশ্বকাপ না জিতলেও কিছু যায় আসে না। সৌদি লিগে খেলেন, বলেছেন সৌদি লিগ স্প্যানিশ লিগের থেকে ভালো। তার সাংবাদিক বন্ধু পিয়ার্স মর্গান, ব্রিটিশ সাংবাদিক, তার ইন্টারভিউ দেন, বেশ কিছু বিতর্কিত ইন্টারভিউ দিয়েছেন। তো বর্ণিল চরিত্র, খুব বলা যায় যে জনপ্রিয় চরিত্র হতে যেমনটা লাগে, আসলে দর্শক বা যারা সোশ্যাল মিডিয়া ফলোয়ার তারা তো একটু বলা যায় স্পাইসি ক্যারেক্টার পছন্দ করেন, মশলাদার। তো রোনাল্ডোর মধ্যে ওই সবগুলো মশলাই আছে, যে তিনি
জনপ্রিয় বা ইনফ্লুয়েন্স করতে পারেন মানুষকে, মানুষের দৃষ্টিতে সবসময় থাকতে পছন্দ করেন। অন্যদিকে মেসি আসলে আপনি দেখবেন যে ওয়ার্ল্ড কাপ শেষ এবং লিগ সিজন শুরুর মাঝখানে 1 মাস কই থাকবে কোনো খবরই আপনি পাবেন না। তার সোশ্যাল মিডিয়ায় 2-1টা ছবি পোস্ট করেন হয়তো, এবং তার কিছু ওই বিজ্ঞাপনী হয়তো কমিটমেন্ট থাকে, ওগুলো দেন। এছাড়া কি করছেন আপনি, কিন্তু রোনাল্ডো দেখবেন যে জিম করছেন, সুইমিং করছেন, ওয়াইফ বাচ্চাদের নিয়ে হলিডেতে গেছেন, সব ছবি সবসময় আপডেট করতে থাকেন। ভক্তরাও এটা পছন্দ করেন আসলে। মানে এখনকার যুগে আপনি যদি সুপারস্টার বলেন, রোনাল্ডো আইডিয়াল সুপারস্টার, মেসি নন। গরেট। এই ওয়ার্ল্ড কাপে ফেভারিট কাদেরকে মনে হচ্ছে যে কাপ জয়ের এখন পর্যন্ত তালিকায় আপনি টপ 5 যদি বলেন? এখন পর্যন্ত 2টো রাউন্ডের খেলা দেখলাম। যদি শীর্ষ দল ধরি তাহলে এখন পর্যন্ত রেজাল্ট ওয়াইজ ফ্রান্স। ওকে। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে অসাধারণ ফর্মে রয়েছেন, পুরো দলটাই ক্লিক করছে। একটা জিনিস বলে রাখা ভালো, ফেভারিট আরও 3-4টা দলের নাম বলার আগে, যে এটা কেবল গ্রুপ স্টেজ। আর এবারে গ্রুপ স্টেজটা এমনভাবে ফরম্যাটেড করা হয়েছে যে বড় দলগুলো খুব বেশি একে অপরের সঙ্গে খেলে নাই। নকআউট স্টেজ থেকে আসলে 29 তারিখ থেকে শুরু হচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে কোন দলের দৌড় কতটুকু। ফ্রান্সের পর আমি ডেফিনেটলি আর্জেন্টিনাকে রাখবো, স্পেনকে রাখবো, ব্রাজিল তো অবশ্যই, যে কোনো ফুটবল টুর্নামেন্টে তারা ফেভারিট। সো এই কয়টা দল আমার চোখে এখন পর্যন্ত ফেভারিট। এবং ইংল্যান্ড রয়েছে, আর একটা দলের নাম আমার কাছে, আপনার কাছে সারপ্রাইজিং মনে হতে পারে, দর্শকদের কাছে সারপ্রাইজিং মনে হতে পারে, বাট আমার মনে হয় যে এবারে টুর্নামেন্টে তারা ডার্ক হর্স, সেটা হচ্ছে নরওয়ে। ওদের স্ট্রাইকিং ফোর্সটা অসাধারণ, স্পেশালি আর্লিং হালান্ড যে ধরনের ফর্মে আছেন, তিনি যদি এরকম কন্টিনিউয়াস গোল করতে থাকেন, নরওয়ে এই টুর্নামেন্টে অনেক দূর যেতে পারে। যে আপনার হোস্ট যুক্তরাষ্ট্র, তাদের টিম কেমন? টিম ভালো, গতবারের থেকে ডেফিনেটলি ভালো, তারা খেলছেও ভালো, কিন্তু যুক্তরাষ্ট্র যেমনটা বললাম যে তারা মাঝারি মানের দল আসলে, মানে খুব ভালো দল টপ 5-6টা দলের মধ্যেও নাই, আবার শেষ 20টা দলের মধ্যেও না। তো ওদের নিজেকে ছাড়িয়ে যেতে হবে। ওরা যদি সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে যায়, তাহলে আই থিঙ্ক দে উইল ওভার অ্যাচিভ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।